হ্যালো সবাইকে, বিদ্যাপীঠ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা সাধারণ গণিত বিষয়ে পরিসংখ্যান অধ্যায়টি শিখব, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এই অধ্যায়টি শিখতে গেলে আমাদেরকে বেশ কিছু নিয়মকানুন অনুসরণ করতে হয়, যেগুলো আমি এখানে লিখে রেখেছি। একটা হচ্ছে পরিসর বা পরিধি, শ্রেণী সংখ্যা, শ্রেণী মধ্যমান, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক, ক্রমযোজিত গণসংখ্যা, আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা, গড়, মধ্যক এবং প্রচুরক। এগুলো শিখলেই আমাদের পরিসংখ্যান অধ্যায়টি ক্লিয়ার হয়ে যাবে। পরিসংখ্যান বা তথ্য উপাত্তের যে নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলোর বিস্তারিত আমরা এই লেসনটিতে শিখব। দেখো, এখানে পরিসর বা পরিধি এর সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। উদাহরণ হিসেবে 10 জন শ্রমিকের পারিশ্রমিক দেওয়া হয়েছে। এখানে 10টি উপাত্ত দেওয়া হয়েছে। এই 10টি উপাত্ত থেকে তোমাদেরকে সর্বপ্রথম সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান খুঁজে বের করতে হবে। তাহলে এই উপাত্তের ভিতরে সর্বোচ্চ মান হলো 200 এবং সর্বনিম্ন মান হলো 130। এই দুইটা তোমরা খুঁজে বের করতে পারলেই তোমরা পরিসর বা পরিধি খুব সহজে নির্ণয় করতে পারবে। এরপরে তোমরা পরিসরের সূত্রটিতে মানগুলো বসালেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এখানে সর্বোচ্চ মান 200 আছে এবং সর্বনিম্ন মান হচ্ছে 130। তো 200 থেকে 130 বাদ দিলে হয় 70 যোগ 1 ইকুয়াল টু 71। এরপরে দেখো শ্রেণী সংখ্যা, এর সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যবধান। উদাহরণ হিসেবে এখানে বলা হয়েছে কোনো উপাত্তের পরিসর 52 হলে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো এখানে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে তোমাকে পরিসর আর শ্রেণী ব্যবধান জানা থাকা লাগবে। অনেক সময় দেখা যাবে যে পরিসর এর মান তোমাকে নাও দেওয়া থাকতে পারে। তো সেখান থেকে তোমাদের আগে পরিসরটা নির্ণয় করতে হবে। পরিসর নির্ণয় করার পরে যে মানটা পাবা, সেই মানকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলেই তোমরা শ্রেণী সংখ্যা পেয়ে যাবা। এখানে পরিসর দেওয়া আছে 52 এবং শ্রেণী ব্যবধান দেওয়া আছে 5। অর্থাৎ আমরা জানি শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর বাই শ্রেণী ব্যবধান। পরিসর হচ্ছে 52, শ্রেণী ব্যবধান হচ্ছে 5। এখন 5 দিয়ে 52 ভাগ করলে হয় 10.4। এটাকে আমরা 11 লিখতে পারি। তোমরা এখানে খেয়াল করো 10.4 আছে। যখন দেখবা এখানে এই সংখ্যাটার পরে দশমিক আসবে, একটা পূর্ণ সংখ্যার পরে যদি একটা দশমিক আসে, তারপরে যদি কিছু সংখ্যা থাকে, তাহলে এই সংখ্যাটার পরের সংখ্যা হয়। অর্থাৎ এখানে যদি 5.4 থাকতো, তাহলে আমরা এখানে 6 লিখতাম। ঠিক আছে ভাইয়া? তাহলে এইভাবেই শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়। এরপরে দেখো শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় ভাইয়া? শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে শ্রেণীর ঊর্ধ্বমান প্লাস শ্রেণীর নিম্নমান বাই 2। এখন শ্রেণীটা কি? শ্রেণী হচ্ছে তোমাদেরকে একটি সারণী দেওয়া থাকবে। এই সারণীতে যে শ্রেণীব্যাপ্তির যে ঘরটা, এইগুলোই হচ্ছে শ্রেণী। ঠিক আছে? এই শ্রেণীর মধ্যমান তোমাকে নির্ণয় করতে হবে। এখন তোমাদেরকে ইন্ডিকেট করে বলেই দেবে যে অমুক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। সাপোজ এখানে দেওয়া আছে মধ্যক বা প্রচুরক। ঠিক আছে? এই দুইটা শ্রেণীর তোমাদেরকে শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে যে এখানে মধ্যক শ্রেণী কোনটা বা প্রচুরক শ্রেণী কোনটা। এটা আমরা জানতে পারলেই আমরা শ্রেণী মধ্যমান নির্ণয় করতে পারব। সাপোজ এখানে দেখো প্রচুরক শ্রেণী কোনটা, তাহলে প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদেরকে খেয়াল করতে হবে যে গণসংখ্যার লাইনে সর্বোচ্চ যে মান, সেটাই হচ্ছে প্রচুরক। দেখো গণসংখ্যার লাইনে সবচাইতে বড় মানটা হচ্ছে 23। এই 23টা হচ্ছে প্রচুরক। তাহলে এই 23-এর শ্রেণী কোনটা? এই 23-এর শ্রেণী হচ্ছে এই যে এইটা 61 থেকে 70। তাহলে এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করব? যে সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান বাই 2।
তাহলে 70 যোগ 61/2, এখানে ক্যালকুলেশন করলে যে মানটা হবে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান। একইভাবে যখন মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলবে, তাহলে আমাদেরকে আগে মধ্যকটা খুঁজে বের করতে হবে। মধ্যকটা একটু আলোচনা সাপেক্ষে একটু বড়, সেই জন্যে এখানে আর বোঝাচ্ছি না, যখন আমরা মধ্যকটা করাবো তখন তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো বিচ্ছিন্ন চলক কি বলছে, যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় এবং গোনা যায় তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন 0, 1, 2, 3 ইত্যাদি, এগুলো সংজ্ঞা আকারে আসতে পারে। অবিচ্ছিন্ন চলকটা কি বলছে, অবিচ্ছিন্ন চলক হলো সেই চলক যার মান একটি নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো দশমিক বা ভগ্নাংশ সংখ্যা হতে পারে। উচ্চতা, ওজন, সময় এগুলো অবিচ্ছিন্ন চলক। যেমন 5.6 ফুট, এটা একটা উচ্চতা, 1 লিটার, এটা একটা ওজন, 1 ঘন্টা, এটা সময়, 2 ঘন্টা, 3 ঘন্টা এরকম হতে পারে। 32.5 ডিগ্রি সেলসিয়াস, এগুলো সবই হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এরপরে দেখো ভাইয়া ক্রমযোজিত সংখ্যা। ক্রমযোজিত সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এখানে থেকেও খুব সুন্দরভাবে আমি লিখে দিয়েছি একটা প্যারা আকারে। তোমরা যদি এই প্যারাটা ভালো করে পড়ো তাহলে তোমরা এই নিচে যে ছকটা আছে এই ছকটা খুব সহজেই নির্ণয় করতে পারবে। এখানে বলা আছে যে গণসংখ্যার প্রথম ঘরে যে মান থাকবে, তোমাদেরকে উদ্দীপকে কিন্তু এই দুইটা ছক দেওয়া থাকবে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির ছক, একটা হচ্ছে গণসংখ্যার ছক। ঠিক আছে, এইটাই মনে করো যে তোমাদের উদ্দীপক। এখন এই উদ্দীপকটা দেওয়ার পরে তোমাদেরকে বলবে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, তখন তোমরা বা মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে গেলে কিন্তু এই তোমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তো এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করব ভাইয়া? ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে গেলে তোমাদেরকে এই যে আমি যে এখানে যে নিয়মটা লিখে রেখেছি এইটা তোমরা পড়লে তোমরা পারবা। আমি এখানে কি বলেছি দেখো, গণসংখ্যার প্রথম ঘরে যে মান থাকবে ক্রমযোজিত সংখ্যার প্রথম ঘরে একই মান হবে। দেখো গণসংখ্যার প্রথম ঘরে যে মান আছে ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরে একই মান হবে। এরপরে গণসংখ্যার দ্বিতীয় ঘরের মানের সাথে ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরের মান যোগ করে ক্রমযোজিত সংখ্যার দ্বিতীয় ঘরের মান পাওয়া যায়। তাহলে দেখো গণসংখ্যার দ্বিতীয় ঘরের মানের সাথে এই যে ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরের মান যোগ করতে হবে। তাহলে 6 যোগ 5 কত হয় ভাইয়া? 11 হয়। ঠিক আছে, এই নিয়ম অনুসরণ করে পরের ঘরের মান পাওয়া যাবে। অর্থাৎ এরপরে দেখো 7-এর সাথে 11 যোগ করতে হবে, তাহলে 7 আর 11 18 হয়। এরপরে দেখো এই যে অর্থাৎ এই ঘরের সাথে এই ঘরে আড়াআড়িভাবে যোগ হবে। এরপরে দেখো 2-এর সাথে 18 যোগ হবে, তাহলে কত হলো ভাইয়া? 20 হলো। এটাই হলো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার পদ্ধতি। এই লেসনটিতে আমরা মধ্যক নির্ণয় করা শিখব। মধ্যক নির্ণয় করার 3টি সূত্র রয়েছে, তার মধ্যে এটি একটি। বলছে যদি উপাত্তের সংখ্যা n = বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হবে n+1/2 তম পদের মান। এক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি থাকবে না। এটা একটু নোট করে রাখো, শ্রেণীব্যাপ্তি থাকবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো শ্রেণীব্যাপ্তি কোনটা ভাইয়া? এই যে তোমরা অনেক উদ্দীপকে দেখবে যে এখানে 5 থেকে 10 কিংবা 120 থেকে 130 থেকে 130 লেখা আছে, এটাই কিন্তু শ্রেণীব্যাপ্তির ঘর। ঠিক আছে ভাইয়া, কিন্তু এখানে দেখো কোনো শ্রেণীব্যাপ্তি নাই। তাহলে শ্রেণীব্যাপ্তি যদি না থাকে আর n এর মান যদি বিজোড় হয় তখন কিন্তু এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে।
দেখো মধ্যক নির্ণয় করতে গেলে তিনটা ঘর লাগে, মেন তিনটা ঘর লাগে। একটা হচ্ছে উচ্চতা বা শ্রেণীব্যাপ্তি, একটা হচ্ছে গণসংখ্যার ঘর, একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার ঘর। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়? গণসংখ্যার প্রথম ঘরে যে মান থাকবে ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরে একই মান থাকবে। এরপরে গণসংখ্যার দ্বিতীয় ঘরের মানের সাথে ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরের মান যোগ হবে, যোগ করে যে মানটি পাওয়া যাবে সেটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার দ্বিতীয় ঘরের মান। তাহলে 5 যোগ 8 এখানে হচ্ছে 13। এরপর এই ঘরের সাথে এই ঘরের মান যোগ হবে, 13-র সাথে 7 যোগ করলে হয় 20, 20-র সাথে 6 যোগ করলে হয় 26, 26-এর সাথে 3 যোগ করলে হয় 29। আমরা n এর মান কিভাবে পাবো? তোমরা যদি গণসংখ্যার লাইনে এই কয়টা নাম্বার যদি যোগ করো তাহলে তোমরা n এর মান পেয়ে যাবে। আবার ক্রমযোজিত গণসংখ্যার লাস্টের ঘরে যে মানটা এটা হচ্ছে n এর মান। ঠিক আছে ভাইয়া? তাহলে এখানে n সমান সমান 29, যা বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা হলে আমাদের এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। অতএব মধ্যক ইকুয়াল টু n এর মান 29 যোগ 1/2। তাহলে কত হচ্ছে 29 আর 1 30/2। তাহলে 2 দিয়ে 30-এর কাটলে হয় কত? 15। তাহলে 15তম পদের মান কত ভাইয়া? 130। কিভাবে? এখানে দেখো ক্রমযোজিত লাইনে 15 আছে কোথায়? এখানে 13 আছে, 13-র পর কত ভাইয়া? 20। তাহলে নিশ্চয়ই 15 এই 20-এর ভিতরে আছে। তাহলে এই 20-এর মান কত? 130। ক্লিয়ার ভাইয়া? মধ্যক নির্ণয়ের আরেকটি সূত্র হলো n যদি জোড় হয় তাহলে মধ্যক হবে n/2 তম প্লাস n/2 প্লাস অনতম পদের যোগফল বাই 2। এক্ষেত্রেও শ্রেণীব্যাপ্তি থাকবে না। খেয়াল করো এখানেও কিন্তু শ্রেণীব্যাপ্তি দেওয়া নাই, এখানে পূর্ণ সংখ্যা দেওয়া রয়েছে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির ঘর, একটা হচ্ছে গণসংখ্যার ঘর, একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার ঘর। তোমাদের কিন্তু উদ্দীপকে এই দুইটা ঘর দেওয়া থাকবে। আমাদের এক্সট্রা এই যে ক্রমযোজিত গণসংখ্যার ঘরটা নির্ণয় করতে হবে। তো আমরা আগের ক্লাসগুলোতে আমরা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় আমরা শিখেছি। তো এখানে দেখো যে গণসংখ্যার এই লাইনটা যোগ করলে যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে n এর মান, অথবা ক্রমযোজিত গণসংখ্যার লাস্টের ঘরের যে মানটা এটাও কিন্তু n এর মান। তাহলে এখানে n 50, অর্থাৎ n হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমাদের সূত্র হবে এইটা, n/2 তম প্লাস n/2 প্লাস অনতম পদের যোগফল বাই 2। তাহলে এখানে n এর মান 30। তাহলে আমরা এইভাবে লিখি যে n এর মান 50/2 তম প্লাস 50/2 প্লাস অনতম পদের যোগফল বাই 2। তাহলে 50-কে 2 দিয়ে ভাগ করলে হয় 25 তম প্লাস 50-কে 2 দিয়ে ভাগ করলে 25 প্লাস 1, তাহলে 26 তম পদের যোগফল বাই 2। তাহলে ভাইয়া দেখো 25তম পদ কোথায় অবস্থিত? 25তম পদ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার লাইনে চলে যাও। দেখো এখানে আছে 16, 16-এর পর আছে এখানে 32। তাহলে 25 কিন্তু এই 32-এর ভিতরে অবস্থিত। তাহলে 32-এর মান কত? 32তম পদের মান কত? 60। একইভাবে 26তম পদের মান কত? 26তম পদের অবস্থান কোথায়? এখানে। তাহলে 26তম পদেরও মান হচ্ছে 60। তাহলে 60 প্লাস 60/2। তাহলে 60 আর 60 যোগ করলে হয় 120/2, কাটাকাটি করলে হয় 60। ঠিক আছে ভাইয়া, এটাই হচ্ছে n যদি জোড় থাকে তাহলে মধ্যক এইভাবে নির্ণয় করতে হবে। এখন দেখো সবচাইতে ইম্পর্টেন্ট মধ্যক নির্ণয়ের জন্য
এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। যদি শ্রেণী ব্যবধান থাকে তখন আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এখানে এলটা কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এন সমান সমান গণসংখ্যা। এফসি হলো কি? এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। এফএম হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। এইচ হলো শ্রেণীব্যাপ্তি। এখন উদাহরণ আমাদের দেওয়া আছে, প্রদত্ত সারণীর মধ্যক কত? তাহলে আমাদের এইটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের কিন্তু এই ছকটা বাড়তি আঁকতে হবে। অর্থাৎ মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কয়টি ছক লাগে ভাইয়া? এর আগেও আমি বলেছি মধ্যক নির্ণয় করতে গেলে 3টি ছক লাগে। একটি হলো শ্রেণীব্যাপ্তি, একটি হচ্ছে গণসংখ্যা, একটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে ভাইয়া? তাহলে ক্রমযোজিত গণসংখ্যা আমরা নির্ণয় করি। গণসংখ্যার প্রথম ঘরের মান ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরের মানে একই হবে। এরপর গণসংখ্যার দ্বিতীয় ঘরের মানের সাথে ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরের মান যোগ হয়ে ক্রমযোজিত গণসংখ্যার দ্বিতীয় ঘরের মান হবে। অর্থাৎ 5 আর 6 যোগ করলে হয় 11। একইভাবে 11-র সাথে 7 যোগ করলে হয় 18, 18-র সাথে 2 যোগ করলে হয় 20। এখানে এন কত ভাইয়া? এখানে এন হচ্ছে 20, বা এই গণসংখ্যার এই লাইনে যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলো যোগ করলেও হবে 20। আবার ক্রমযোজিত গণসংখ্যার লাস্টের ঘরের মানটাও কিন্তু 20, অর্থাৎ এন এর মান 20 এবং এন বাই 2। তাহলে কত হবে ভাইয়া? এন এর মান কত? 20/2 ইকুয়াল টু 10। এটা কিন্তু শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তোমরা খেয়াল করো, শ্রেণী ব্যবধান এই কথাটা বিশেষভাবে নোট করো। ঠিক আছে, শ্রেণী ব্যবধান দেওয়া থাকলেই কিন্তু এই সূত্রে অ্যাপ্লাই হবে। এখন দেখো, এখানে n ইকুয়াল টু 20 এবং n/2 ইকুয়াল টু 20/2 ইকুয়াল টু 10, এই মানটা আমরা পেলাম। বিশেষ দ্রষ্টব্য, বিশেষভাবে খেয়াল রাখো, n যদি বিজোড় হয়, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 19 হলো, তখন তোমরা কোন সূত্রে অ্যাপ্লাই করবে? তখন তোমরা এখানে কি করবে? এখানে কিন্তু তখন n প্লাস 1/2 হবে। ঠিক আছে ভাইয়া, এটা খেয়াল রাখো। তাহলে আমাদের n এর মান কত হয়েছে? n/2-র মান কত হয়েছে? 10 হয়েছে। তাহলে 10তম পদের মান কোন শ্রেণীতে অবস্থিত ভাইয়া? 10 কোথায় অবস্থিত? ক্রমযোজিত গণসংখ্যা লাইনে চলে যাও। এখানে আছে 5, 5-এর পর কত? 11। তাহলে নিশ্চয় 10 এই 11-র ভিতরেই আছে। তাহলে মধ্যক শ্রেণী কোনটা ভাইয়া? এইটা, 15 থেকে 19। তাহলে মধ্যক শ্রেণী হলো 15 থেকে 19 শ্রেণীতে অবস্থিত। এখন আমরা সূত্রে অ্যাপ্লাই করি। দেখো, মধ্যক ইকুয়াল টু এল প্লাস, তাহলে এল হচ্ছে কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখানে আমি আলোচনা করেছি এল ইকুয়াল টু মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণী আমরা পেয়ে গেছি কোনটা? 15 থেকে 19। তার নিম্ন সীমা কত? এখানে 15। তাহলে এল এর মান কত হবে ভাইয়া? 15। এন এর মান কত হবে? এন এর মান হচ্ছে 20। এফসি এর মান কি? এফসি এর মানটা এখানে দেখো, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। অর্থাৎ মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর আগের যোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা? এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে তার আগের এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ 5। তাহলে এফসি এর মান হবে ভাইয়া 5। এখন দেখো এফএম, এফএম এর মানটা কি হবে ভাইয়া? এফএম এর মান হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখানে দেখো, মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 6। তাহলে এফএম এর মান হবে 6। এবং এইচ, এইচ এর মান কি ভাইয়া? এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তাহলে এখানে ছকে দেখো, এখানে শ্রেণীব্যাপ্তি কত? 10 থেকে 14। তাহলে এর ব্যাপ্তি কত?
তাহলে 10 থেকে তোমরা 14 পর্যন্ত কোনো 10, 11, 12, 13, 14। তাহলে কত হচ্ছে ভাইয়া শ্রেণীব্যাপ্তি 5। তাহলে এখানে এইচ এর মান 5। এই মানগুলো আমরা এই সূত্রে বসায় দিই। তাহলে এল এর মান 15 প্লাস n/2, n/2 এর মান হচ্ছে এখানে দেখো, এখানে আমরা নির্ণয় করেছি n/2 এর মান 10 মাইনাস এখানে যদি তুমি 20/2 দাও তাহলেও কিন্তু আমাদের পরের লাইনে যে 10 হবে, ঠিক আছে, ওটা কোনো বিষয় না। এফসি এর মান কত ভাইয়া 5 ইন্টু এইচ এর মান কত 5, এফএম এর মান কত 6। তাহলে এখানে দেখো 15 প্লাস, আগে আমরা ব্র্যাকেটের কাজ করে নিই, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এখানে 10 থেকে 5 বাদ দিলে হয় 5 গুণ 5/6। এখানে দেখো 15, এখানে কোনটার কাজ আগে করবো ভাইয়া, এখানে আগে গুণের কাজ করব, প্লাস এখানে 5 সিঙ্গেল সংখ্যা আছে বা পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা সবসময় উপরে থাকে, তার উপরে থাকলে এখানে ভগ্নাংশ সংখ্যা আছে, অর্থাৎ এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ হবে। তাহলে 5 5 25/6। এখন দেখো 15 এর সাথে 25/6 এখানে লসাগু করতে হবে। লসাগু করলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটা হচ্ছে এখানকার অ্যান্সার। অর্থাৎ শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে তোমাকে এই নিয়ম অনুসরণ করে তোমার মধ্যক নির্ণয় করতে হবে, ঠিক আছে ভাইয়া? মধ্যক নির্ণয় করতে গেলে অনেক সময় তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের ক দাগে অথবা এমসিকিউ প্রশ্নে এরকম প্রশ্ন দেওয়া থাকতে পারে। তখন তোমরা কিভাবে নির্ণয় করবে? যে প্রথম তোমরা এই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাবে, সাজানোর পরে দেখবে যে এখানে কয়টি সংখ্যা আছে। এখানে খেয়াল করে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যা আছে। তাহলে এই 6টা সংখ্যার প্রথম 2টা বাদ দাও, লাস্টের 2টা বাদ দিবে। দেওয়ার পরে মাঝখানে থেকে কয়টা সংখ্যা আছে, মাঝখানে সংখ্যা আছে 2টা, এই 2টা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তোমরা মধ্যক পেয়ে যাবে। তাহলে 7 + 5/2, তাহলে 7 + 5 12, 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6, অর্থাৎ এই 6টা সংখ্যার মধ্যক হচ্ছে 6। আবার যদি বিজোড় সংখ্যা থাকে, অর্থাৎ এখানে যদি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বা 9টা বা 5টা সংখ্যা থাকে, তখন তোমরা মধ্যক কীভাবে নির্ণয় করবে ভাইয়া? প্রথমে এই উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাবে, সাজানোর পরে এই যে প্রথমে দেখো কয়টা আছে, 1টা 2টা 3টা বাদ দাও, লাস্টের দিকে 3টা বাদ দাও, মাঝখানে কয়টা থাকে। তোমরা সবসময় প্রথমে যে কয়টা বাদ দিবে লাস্টেও কিন্তু সেই কয়টাই বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যদি মাঝখানে 1টা থাকে তাহলে সেটাই মধ্যক হবে, আর যদি 2টা থাকে তাহলে সেই 2টা সংখ্যা যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কিন্তু মধ্যক কিন্তু এই 12। ক্লিয়ার ভাইয়া? এইভাবেই তোমাদের মধ্যক নির্ণয় করতে হবে। পরিসংখ্যানের এই লেসনটিতে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে x বার ইকুয়াল টু a প্লাস সামিশন fi/ui/n ইন্টু h। উদাহরণ দেওয়া আছে, নিচের সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তোমাদের এটা প্রশ্নে দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এখান থেকে আমরা কিভাবে গড় নির্ণয় করব সংক্ষিপ্ত পদ্ধতিতে সেটাই আমরা এখন দেখব। তো সমাধান সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী বা ছক। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের হেডিং লাগে বা ছক লাগে 5টা: শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি এবং fi/ui। ঠিক আছে ভাইয়া? এই কয়টা আমাদের লাগবে। এখন দেখো আমাদের প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা আমাদের দেওয়া আছে। তাহলে এইগুলো আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, এখন শ্রেণীর মধ্যমান, মধ্যমান নির্ণয়ের কাজ আমরা আগেই শিখেছি যে
শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে, সেই শ্রেণীব্যাপ্তি নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা বা ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা বাই 2 করলে আমরা শ্রেণী মধ্যমান পেয়ে যাব। এখানে দেখো 50 যোগ 41 বাই 2 করলে হচ্ছে আমাদের 45.5 অ্যান্সার আসে। তাহলে আমরা এইভাবে এই প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান আমরা নির্ণয় করে ফেলব। এরপরে গণসংখ্যা তো আমাদের উদ্দীপকে দেওয়াই আছে। এরপরে মেন যে আকর্ষণ ধাপ বিচ্যুতি, এখানেই কিন্তু স্টুডেন্টরা ভুল করে। অধিকাংশ স্টুডেন্ট এখানে এসে থেমে যায়। এটা কিভাবে নির্ণয় করতে হয়? ধাপ বিচ্যুতির একটা সূত্র আছে, ইউআই ইকুয়াল টু xi মাইনাস এ বাই এইচ। এখন এগুলো আবার কি? এগুলো হচ্ছে xiটা হলো শ্রেণীর মধ্যমানকে xi দিয়ে প্রকাশ করা হয়, আর এটা কি? এটা হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড় কিভাবে নির্ণয় করতে হয় ভাইয়া? আনুমানিক গড় নির্ণয় করতে হয় গণসংখ্যার লাইনে সবচেয়ে বড় যে সংখ্যা, সেই সংখ্যার যে শ্রেণীর মধ্যমান আছে সেটাকেই আমরা আনুমানিক গড় বলি। এখানে দেখো আমি সমান সমান দিয়ে এ দিয়ে চিহ্নিত করে রেখেছি। তাহলে গণসংখ্যা লাইনের সবচাইতে বড় যে মানটা, সেই মানের শ্রেণীর মধ্যমানকে হচ্ছে আনুমানিক গড় বা এ দ্বারা চিহ্নিত করা হয়েছে। আর এইচটা কি ভাইয়া? এইচটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এখানে শ্রেণীব্যাপ্তি কত? 41 থেকে 50, অর্থাৎ 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। তাহলে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10, অর্থাৎ এইচের মান হচ্ছে 10। তাহলে এখানে এই যে লাইনটা, এটা আমরা কিভাবে করব? এখানে যে সূত্র আছে এই সূত্র অনুযায়ী আমরা কাজ করব। দেখো এখানে ইউআই ইকুয়াল টু xi এর মান কত? এই লাইনে xi এর মান হচ্ছে 45.5 মাইনাস এর মান কত ভাইয়া? এর মান দেখো 65.5, 65.5, তারপরে এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কত পেয়েছি ভাইয়া? শ্রেণীব্যাপ্তি পেয়েছি 10। তাহলে তোমরা এখানে ক্যালকুলেশন করলে এই যে ইউ এর মানটা এখানে পেয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? এখানে একটা মাইনাস মান আসবে, 45.5 থেকে 65.5 বিয়োগ করতে হবে। তাহলে এখানে বড় সংখ্যা কোনটা? 65.5। তার আগে কি আছে? মাইনাস আছে। আর এখানে 45 এর আগে কি আছে? কিছু নেই, মানে প্লাস আছে। তাহলে এখান থেকে প্লাস 45 থেকে যদি আমরা মাইনাস 65.5 বিয়োগ করি, তাহলে আমাদের কত আসে? 20 আসে। 20কে এই যে 10 দিয়ে ভাগ করলে হয় -2। তাহলে দেখো এখানে ধাপ বিচ্যুতি কত এসেছে? -2। তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের এই লাইনের যে মানগুলো, সেই মানগুলো আমরা নির্ণয় করব। এরপর আসো এফআই ইউআই। এফআইটা কি? এফআইটা হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যাকে এফআই দিয়ে প্রকাশ করা হয়। আর ইউআইটা তো আমরা ধাপ বিচ্যুতি এটা তো আগে করেছি। তাহলে এই যে এফআই এর সাথে ইউআইটা গুণ করতে হবে, অর্থাৎ এইটার সাথে এটা গুণ করলে আমরা এই মানটা পাবো। দেখো 6 দুগুণে 12, এখানে একটা মাইনাস আছে বিধায় -12। এখানে 10-এর সাথে -1 গুণ করলে হয় কত? -10। এখানে 18-এর সাথে 0 গুণ করলে হয় কত? 0। 8-এর সাথে 1 গুণ করলে হয় কত? 8। এইভাবে আমাদের এফআই ইউ এর মান নির্ণয় করতে হয়। এখন এফআই ইউ এর মান সবগুলো নির্ণয় করার পরে সবগুলো মান যখন একসাথে আমরা যোগ করব, তখন তাকে আমরা কি বলি? সামিশন। সামিশন মানে কি? সবগুলো মান যখন আমরা একসাথে যোগ করব, তখন সেটাকে আমরা সামিশন বলি। সামিশন অর্থ হচ্ছে সমষ্টি, অর্থাৎ সামিশন এফআই ইউআই। সবগুলো মান যোগ করে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে সবগুলো যোগ করলে হয় কত? 5। এখন দেখো আমরা সবগুলো মান আমরা পেয়ে গেলাম। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য যে যে তথ্যগুলো আমাদের লাগবে সেগুলো আমরা সব নির্ণয় করেছি। আনুমানিক গড় এখানে পেয়েছি 65.5, গণসংখ্যা পেয়েছি 50,
শ্রেণী ব্যাপ্তি পেয়েছি 10, সামেশন এফআই ইউআই পেয়েছি 5, এগুলো সব আমরা এই সূত্রে অ্যাপ্লাই করলাম। এর জায়গায় 65.5, সামেশন এফআই এর জায়গায় 5, এন এর এখানে 50 ইন্টু এইচ এর এখানে 10 দিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করলাম। 65.5 যোগ এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা দশমিক ভগ্নাংশ সংখ্যার উপরের সংখ্যার সাথে এই পূর্ণ সংখ্যা গুণ হবে, তাহলে 5 10 কে 50/50, তাহলে উপর নিচে একই সংখ্যা থাকলে কাটাকাটি গেলে কত হয় ভাইয়া 1 হয়, বা 50 50 কেটে গেলে হয় কত 1, তাহলে 65.5 এর সাথে 1 যোগ করলে হয় 66.5। এভাবে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখতে হবে। পরিসংখ্যানের এই লেসনটিতে আমরা প্রচুরক নির্ণয় করা শিখব। প্রচুরক নির্ণয় করার সূত্রটি হলো L প্লাস F1 প্লাস F2 ইন্টু এইচ, যেখানে L হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে যে প্রচুরক শ্রেণীটা কোনটা। তাহলে গণসংখ্যার লাইনে সর্বাধিক যে মান, এই মানের শ্রেণীটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এই গণসংখ্যার লাইনে সর্বোচ্চ মান হচ্ছে 15, তাহলে 15 শ্রেণী কোনটা 50 থেকে 54, এই শ্রেণীটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এই প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 50 আর উচ্চসীমা হচ্ছে 54, তাহলে আমাদের লাগবে কি নিম্নসীমা, অর্থাৎ নিম্নসীমা হচ্ছে 50। এরপরে দেখো F1টা কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত 15 বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে 15 থেকে 9 বাদ দিলে হয় কত ভাইয়া 6, তাহলে F1টা কত 6। আর F2 কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয় ভাইয়া 5 হয়, 15 থেকে 10 বাদ দিলে 5 হয়। এরপর এইচটা কি ভাইয়া, এইচটা হলো শ্রেণী ব্যাপ্তি, তাহলে 40 থেকে 44 পর্যন্ত কত 5। তাহলে আমরা কিন্তু মানগুলো সব পেয়ে গেলাম। এই মানগুলো আমরা যদি এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো। এখন দেখো যে কথাগুলো বললাম ওগুলোই এখানে অ্যাপ্লাই করেছি। দেখো প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ, এখানে L ইকুয়াল টু 50, F1 ইকুয়াল টু 15 বিয়োগ 9 ইকুয়াল টু 6, F2 ইকুয়াল টু 15 বিয়োগ 10 ইকুয়াল টু 5, ইকুয়াল এখানে এইচ দেখো 5, এই মানগুলো সব আমরা এখানে বসাই দিলাম। তাহলে দেখো 50 যোগ 6 বাই 6 প্লাস 5 ইন্টু 5, এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা সবসময় ভগ্নাংশ সংখ্যা যদি থাকে পাশে গুণ অবস্থায় তার উপরের সংখ্যার সাথে গুণ হয়, তাহলে কত 5 ছক 30, আর এখানে 6 যোগ 5 11, তাহলে 30কে যদি 11 দিয়ে ভাগ করা হয় তাহলে অ্যান্সার আসে 2.73। এই 2.73 এই 50 সাথে যোগ করলে হয় কত 52.73, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে ভাইয়া আমি যেভাবে শিখিয়েছি এভাবে যদি তোমরা শেখো তাহলে খুব সহজেই প্রচুরক নির্ণয় করতে পারবে।